তো সেই জায়গাটা একটু মাথার ভিতর নিলেই এটা বুঝতে পারবে। জি, ধন্যবাদ অধ্যাপক এম শাহাদুজ্জামান। আসলে আমরা 5ই আগস্টের পরে যে সরকারের ক্ষমতা এবং জনপ্রিয়তার কথা যেমনটি বলছিলেন জনাব শামসুজ্জামান দুদু, আসলে ওই জনপ্রিয়তা থেকে কি সরকার বিচ্ছিন্ন হয়েছে? আরেকটা বিষয় যদি আমি বলি, আসলে এই সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, এখন সংস্কার প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা হবে এবং রাজনৈতিক দলগুলো একমত না হলে তখন আসলে কি হবে? আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে তো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, তাহলে এই সংস্কার প্রস্তাবনাগুলি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে যদি না হয় তাহলে সেটি তো আর বাস্তবায়ন ভবিষ্যতে হবে না, পরিবর্তন হবে। তাহলে এই মুহূর্তে আসলে কি করা উচিত? দেখেন, এইসব অ্যান্টিসিপেশনগুলো থাকবেই, কারণ মানুষ তো মানবিক চরিত্র, সবসময় দেখবে যে তার দৃষ্টিতে তার স্বার্থে কোনটা আগে আসে। আমরা মোরাললেস বাংলাদেশে এখন আমরা যে একটা জাতি হিসাবে একটা ঐক্যমত্য অর্জন করেছি ওভারঅল, এই সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠীদেরকে বাদ দিয়ে বাকি যে বাংলাদেশের জনবল, হ্যাঁ, আমরা কিন্তু ইনোভেটিভ হতে পারি। হ্যাঁ, এই যে বাধার কথা বললেন, বাধা সম্পর্কে যে আমরা সচেতন, এতেই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়। সচেতন হওয়ার অর্থই হচ্ছে আপনি সলিউশনের দিকে আগাবেন। দেখেন, কতগুলো ঘটনাই কিন্তু আমাদেরকে চোখ খুলে দেয়, এমন ডেভেলপমেন্ট, যেমন এই দুটা বড় সংস্কার যেটা এই এখন ইলেকশন হতে হলে যেটা যার সাথে সম্পৃক্তটা, একটা হচ্ছে যে মারাত্মক দুর্নীতি, আরেকটা হচ্ছে যে আমাদের ভূ রাজনৈতিক নিরাপত্তা। দুর্নীতির ক্ষেত্রে যে টিউলিপ যে তাকে চাকরিচ্যুত করা হলো, ধরা হলো, এবং ওই যে রাশিয়ান যে পদত্যাগ করেছেন আমরা দেখেছি আসলে, এটা ইট উইল আনলিশ এ সিরিজ অফ ইভেন্টস। এটা একটা ঈশ্বর কর্তৃক এমন একটা ধারণা যে এই আমাদের এই ডাইনি হাসিনার যে দুর্নীতি, এটা এখন আন্তর্জাতিককরণ হয়ে যাচ্ছে এর ফলে, যে ভারত যে তাকে ফেরত পাঠাতে চাচ্ছে না। এখন ঘটনা প্রবাহ এমনভাবে যাবে, আমাদের দেখতে হবে যে এই যে এখন আগামী কয়েকদিনের ভিতরেই ব্রিটিশ ইন্টেলিজেন্স রাশিয়ান কানেকশনটা বের করে ফেলবে, এবং যখন এটা ক্লিয়ার হবে যে $3 বিলিয়ন সে নিজে নেগোশিয়েট করেছে ইয়ের সাথে, যেটা স্পেকুলেট করা হয়, এবং তারপরে আমেরিকা থেকে সিগন্যাল দেওয়া হয়েছে, তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এই সম্পর্কে, জয় সম্পর্কে। আমরা আশা করব, আমার যেটা আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসাবে যা মনে হয়, ভয় হয় যে তুলসী গ্যাবার্ড এখনো কিন্তু অ্যাপ্রুভড হয় নাই সিনেটে, কিন্তু তার নটোরাইটির ব্যাপারে, তার যে অবসেশন টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড হিন্দুইজম, এ সম্পর্কে আমেরিকান কংগ্রেস অলরেডি জ্ঞাত। বাংলাদেশের দিক থেকে চাপ সৃষ্টি করতে হবে, কোনোভাবেই যেন তুলসী গ্যাবার্ড এই হাসিনার ফ্যামিলিকে কোনোভাবে প্রভাবান্বিত করে ইন্টেলিজেন্সের প্রক্রিয়াকে যেন অন্য পথে না নেয়। এবং যদি এই জয়ের ইনভলভমেন্ট, যেটা অর্ধেক প্রায় আমেরিকানরা এখন জানে, তার উপর অনেক রেস্ট্রিকশনস অলরেডি ইম্পোজড, বাকিটা যখন হয়ে যাবে তখন এই হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার পথ খুলে যাবে। এবং একবার যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পর, বাংলাদেশ উইল বিকাম এ হিউজ কেস স্টাডি, যে কারণ এটা অলরেডি কিন্তু সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হয়ে, অ্যামাউন্টসগুলো স্ট্যাগারিং, বিলিয়নস অফ ডলার, কয়েক হাজার হাজার কোটি ডলার এক একজনে সরিয়েছে। তাইলে চিন্তা করেন যে বাংলাদেশে কত টাকা ছিল, কত গরিব মানুষ মিডল ইস্টে কাজ করে কি পরিমাণ টাকা আনছে। এখন এই ওয়ান্স হাসিনা, আমার মনে হয় আমাদের এটা এখন আমি সামনে দেখব যে যেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে তাদের ইন্টেলিজেন্স কমিউনিটি হাসিনা, জয় এবং এই শেখ মুজিবের ফ্যামিলির করাপশনটা এমনভাবে ইন্টারন্যাশনালি এক্সপোজ করে, এবং এটা কিন্তু 2-3 বছর আগে থেকেই প্রস্তুতি চলছে। আমেরিকানরা কিন্তু অনেক আগেই বলেছে, প্রচুর এভিডেন্স তারা সংগ্রহ করেছে গত 3 বছরে, এবং এই যে খুনগুলো হয়েছে, এগুলো কিন্তু ওয়েস্টার্ন যারা এইড ওয়ার্কার্সরা কাজ করছে বাংলাদেশে, প্রচুর এভিডেন্স অলরেডি পাঠিয়ে দিচ্ছে। কাজে এগুলো কিন্তু একটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। চিন্তা করেন, এই যে পিটার হাস কিন্তু একটা শ্যাডো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় আছে, হি ইজ ওয়ার্কিং। তারপর আপনার আরেকজন চায়নাতে যে অ্যাম্বাসেডার, তাকে বাদ দিয়ে এমন একজন মহিলাকে পাঠানো হয়েছে যে এই ধরনের সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা, ব্লাডশেডের দিকে যাওয়ার সম্ভাবনা, এইসব সিচুয়েশনে শি ওয়াজ দেয়ার। কারণ অনেক কিছু কিন্তু ওরা আমাদের চেয়ে আরও অনেক বেশি জ্ঞাত,
অনেক বেশি ইনভলভ, অনেক বেশি পারদর্শী আসলে। এবং এই যে আমরা যেভাবে দেখছি না, আমরা ফিউচারটা প্ল্যান করছি, বাইরে থেকে কিন্তু অন্য আরো অনেক অ্যান্টিসিপেশন রয়েছে যেগুলো আমরা জানি না। এবং আমি আশা করব যে এই দুটো জিনিস, একটা হচ্ছে করাপশনটাকে একেবারে, আমাদের বাংলাদেশের টাকাটা যেন ফেরত আসে, খুব কম এমন ঘটে, কিন্তু এইরকম ঘটার সম্ভাবনা। আর আরেকটা হচ্ছে ভারতীয় হুমকি, আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডোর ওইখানে তাদের জেনারেলসরা বারবার হুমকি দেয় যে এরা আলাদা করে দেবে। এই জন্য চীনের সাথে আমাদের একটা স্থায়ী তিস্তা ব্যারেজের সম্পর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, ভারত সীমান্তবর্তী কিছু বিশৃঙ্খলা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি যে এই টুকটাক সমস্যা লেগে আছে, যেমন বাংলাদেশি কৃষকরা ঘাস কাটতে গিয়ে ধান কেটেছে এরকম, বা গম কেটেছে এরকম অভিযোগ করা হচ্ছে, ভারতীয়রা এসে বাংলাদেশে আম গাছ কেটে ফেলেছে। আসলে এগুলো ইস্যুগুলো খুবই সামান্য হলেও কিন্তু টুকটাক সমস্যা লেগেই আছে। আসলে এই সমাধানগুলো কিভাবে সমাধানের পথে যাওয়া যায় আসলে? এটা হলো আমার বিবেচনায়, আমি যতটুকু বুঝি, যতটুকু দেখছি 53 বছরে ভারতকে, ভারতে এই খুচাখুচি করে আমাদেরকে মানে নতশির করতে চাচ্ছে, যেটা মানে গত 16 বছর ধরে যে ওরা যা খুশি তাই করেছে আর আমরা সব কিছু সয়ে গেছি। কারণ সেই সরকার ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল ইন্ডিয়াকে, যা খুশি যত খুশি মারে, মানে বর্ডারের তার নিজের ভূখণ্ডের মধ্যে, বাংলাদেশিরা তার নিজের ভূখণ্ডের মধ্যে আছে, তারা গুলি করে মারছে। গেছে চিকিৎসার জন্যে বা অন্য কোনো আত্মীয়তা করার জন্যে, তাদেরকে মেরে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখছে, যে অবৈধভাবে গেছে। এই যে ফেলানির কথা বলছি আমি, যে একটা কিশোরী মেয়ে, সে এমন কি করছে যে তাকে কাঁটাতার বেড়ে মানে গুলি করে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখতে, ওইটুকু মেয়ে ওই কাঁটাতার পার হতে পারে নাকি? তাকে হত্যা করা হয়েছে রীতিমতো। এবং যে হত্যা করছে নিহত, মানে তার বিচারে পুরাপুরি ভারতীয় কোর্ট, লক্ষণীয় বিষয় যে খুনের একটি বিষয়কেও তারা একেবারে ছাড় দিয়ে দিয়েছে। তো এরা আসলে মুখোশধারী, এরা হলো মানবতার, আমার বিবেচনায় একেবারে শত্রু যে সরকার এখন আছে। যেমন বাংলাদেশের একটি মানুষ ভারতে গিয়ে চিকিৎসা করে, বিনা পয়সা করে না, ভিসা নিয়ে গিয়েই করে। অথচ কি অমানবিক ব্যাপার, তার হয়তো 1 মাস 2 মাস পরে এটাকে রেগুলাইজ করতে হয়, দেখাতে হয়, এই ফলো আপে যেতে হয়, ফলো আপে যেতে হয়, পরপরই যেতে পারবে না, গেলে হোটেলে থাকতে দিবে না, আমাদের খেতে দিবে না। ভাবা যায় এটা? ফ্রি অফ কস্টে কিন্তু হোটেলে থাকে না, ভাতও খায় না, পয়সা দিয়ে খায়। এখন যখন স্বাভাবিক কারণ আমাদের এদিককার মানুষ কম যাওয়া শুরু করেছে, পর্যটনের ক্ষেত্রে ভিসা নেই, কম যাওয়া শুরু করছে, আমরা রিপোর্ট পাচ্ছি ওখানে হাহাকার উঠছে এক ধরনের ব্যবসায়ী মলে। তারা এখন বলছে যে আসো ভাই, আসো আসো। এরা আমার কাছে মনে হয়েছে যে 47-এর আগে, মানে পাকিস্তান বাংলাদেশ হওয়ার আগে, তারা কিন্তু এই এত অঞ্চলের মানুষ ঠেলে দিয়েছে পাকিস্তান করার জন্য। কারণ এটা তো বলতে নেই না, ওখানকার ব্রাহ্মণ যে মানে ধর্মীয়গত দিক থেকে আছে, তারাও তাদের যে 3-4টা বর্ণ আছে, তাদেরকেও ওই দেশে গেলে পাবে না, আমাদের দেশে নাই, যে ওখানকার গ্লাসে শুধু ব্রাহ্মণরাই পানি খেতে পারে। ওই গ্লাসে কেউ যদি টাচ করে তো তাকে কুপিয়ে, মানে লাঠিয়ে মেরে ফেলা হয়েছে। অনেক কুয়া বলে, যেটাকে ইন্দ্রা বলে, পানি যদি কোনো কারণে নিম্নবর্ণের কেউ নেয় তাহলে একটা বিপদ, তার আর মৃত্যু ছাড়ার পথ নেই। এটা তো আমার দেশে নেয়। আমার দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা শুধু না, ওই যে গ্লাসে খাচ্ছে পানি মুসলমানরা, সেই গ্লাসে হিন্দুরাও খাচ্ছে। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করে না আমার একমাত্র এই দেশে। তা আমি কেন এই কথাটা বলছি, এটা 47 না, 71 না, 71-এ যারা যে ঘটনা তারা দেখাইছে, যে আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা রাখছে, জাতিগতভাবে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, এমন না যে অবজ্ঞা করা হয়েছে। কিন্তু বারবার 71-এ 16 ডিসেম্বর বিশেষ করে দেখবেন আসলে ইন্ডিয়ায় তাদের মুক্তিযুদ্ধের বিজয় হিসাবে তারা এই দিবস পালন করে না, তারা তাদের যুদ্ধের দিবস পালন করে, যে ভারত পাকিস্তানকে পরাজিত করছে। এটা কি ধরনের ঘটনা? যৌথ বাহিনী আমরা গঠন করছিলাম, তো সেখানে আমাদের সর্বাধিনায়ককে আসতে দেয়, ওসমানী সাহেবকে আসতে দেওয়া হয়নি, তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সিলেটে। অথচ আমাদের ওখানে প্রতিনিধি ছিল, এয়ার ভাইস কি যেন খন্দকার সাহেব,
তাকে একটা চেয়ার দেওয়া হয়নি বুঝতে। তাহলে তো এটা পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হিসেবে তারা দেখছে। তো সেই ক্ষেত্রে আমরা ছাড় দেওয়ার পর সেটা হলো একটা জিনিস খালি আমি মাথার মধ্যে রাখতে পারি যে পাকিস্তানি সুসজ্জিত ট্রেন্ড একটা সেনাবাহিনী সেনাবাহিনী তাকে পরাজিত করছে কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধারা। আসলে বাংলাদেশের স্বাধীনতা তারাই দাবি করে, আসলে কি বলবো এই দেশে, এবং তাদের 15,000 মারা গেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের প্রায় 30 লক্ষের ঊর্ধ্বে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। 30 লক্ষ আর 15,000 এক জিনিস না তো। প্রতিবেশী হিসেবে তারা আসলে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু যে কৃতিত্বটা তারা নিচ্ছে আসলে সেই বিষয়টা সেটা শুধু মানে মিথ্যা না, এটা আজগুবি একটি ঘটনা। আমি যে কথাটা বলে শেষ করি, পাকিস্তানকে যে জাতি হারাতে পারে অন্য জাতিকে তারা খুব একটা তোয়াক্কা করবে এটা ভাবা ঠিক হবে না। জি, ধন্যবাদ অধ্যাপক এম শাহাদুজ্জামান। আমরা দেখেছি যে কিছুদিন ধরে একটা কাঁটা তার দেওয়ার বিষয় এসেছিল, যেটা কিনা আন্তর্জাতিক নিয়মে যে সীমার মধ্যে দেওয়া উচিত তার থেকে বাহিরে এসে তারা দিয়েছে, এবং এরপরে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে তলব করার পরে ভারতেও কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল, এবং তারা বলেছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে তারা এই সীমানা দিচ্ছে, এবং তারা এখানে ডিভাইস বাতি বসানোর মতো বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আসলে তাদের এই পদক্ষেপগুলো কতগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে করা হচ্ছে, আসলে আমাদের সংক্ষিপ্ত আকারে বলতেন আমরা একবারই শেষ পর্যায়ে। এগুলো মোটেও আন্তর্জাতিক নিয়মে পড়ে না। আমাদের সীমান্ত নিয়ম গাইডলাইন 75-এই সই করা হয়েছে, সেটাই ছিল স্থায়ী কোভেনেন্ট, যে আন্তর্জাতিক আইনের আওতায় যে 150 গজ তার মধ্যে কোনো স্থাপনা থাকবে না, এটা নিয়ম। এখন তারা যদি হাসিনার সাথে তাদের পোষ্য হাসিনাকে দিয়ে সই করিয়ে নেয় এবং তারপর বলে যে এগুলো তো বাংলাদেশ অ্যাগ্রি করছে, জাস্ট ইটস আ জোক। এবং এরা অ্যাকচুয়ালি পায়ে পড়ে ঝগড়া করতে চায়। আর এই কথাটা না বললেই নয়, আগামী দিনে এগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া সব বোঝে, জানে। মার্কিনিরা এখানে সব তারা যে এগুলা ছবি তুলে পাঠায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এগুলো সব এক্সপোজড হবে। ভারতের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হচ্ছে যে তারা মনে করে যে বাংলাদেশকে এই যে তারা গত 15 বছর যেভাবে চাপিয়ে দিয়েছে, বর্ডার যা ইচ্ছা যাচ্ছে তাইভাবে বর্ডারকে তারা একটা ইয়েতে নির্বিচারে নিয়ম ভঙ্গ করেছে, সেটাই এখন তারা জোর করে চাপিয়ে দিতে চায়। এটা কিন্তু সেলফ ডিফিটিং, এবং আলটিমেটলি তাদের যে এইসব দূরভিসন্ধি এগুলো সব নিজেদের সমাজেই কিন্তু বের হয়ে আসছে। আমরা জানি যে এই যে আমাদের এখন এত ইউনাইটেড হয়ে গিয়েছে, বর্ডারের লোকেরা নিজেরাই যায়, ওই পাশের বর্ডারে এরাও গত 2-3 দিন থেকে আমরা দেখছি যে এই ধরনের ইয়ে। তবে প্রবলেম হচ্ছে এই যে এগুলো সবই মূলে হয়েছে যে ভারত যেভাবে 1947-এ আমাদের যেসব ন্যায্য অংশগুলো সেগুলো খাবলে নিয়ে গিয়েছে। আপনার এই 7 সিস্টার্স বলেন, শেরে বাংলা 1940 সালে লাহোর প্রস্তাবে এটা আমাদের সাথে থাকার কথা, এবং ভারতীয় রাজনীতি পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থাকার কথা, সেটা তারা মানেনি। এবং তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিজেরাই স্বীকার করেছে যে উই গট দ্য নর্থ ইস্ট ইন এ প্ল্যাটার, মানে আমাদেরকে গিফট দেয়া হয়েছে। এটা মাউন্ট ব্যাটেন আর র্যাডক্লিফ মিলে আমাদেরকে যে কিভাবে ঠকিয়েছে। এই জন্যই তো আমাদের দেখেন আমাদের পপুলেশন কিন্তু খুব ইভেনলি স্প্রেড আউট হয়ে যেতে পারে। আমি তো বলবো যে আমাদের এই সীমান্তের নিয়ে যে সংঘাত হচ্ছে এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। ভবিষ্যতে সীমান্ত আবার পুনর্লেখন হবে, এবং সেটা হয়তো জিয়াউর রহমান যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই পথে আমরা অনেক গত 16 বছরে ওই যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এই আজগুবি নীতি, জিয়াউর রহমান তো সেই ধারণা কখনোই এটা আমরা তার সাথে কত সময় কাটিয়েছি, এই কথা এগুলো কেউ চিন্তাই করতে পারতো না।